ডিয়ার স্টুডেন্টস, আমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়ছি এবং কারেন্ট ইলেকট্রিসিটির ফার্স্ট চ্যাপ্টারে আমরা ওহমস ল এবং কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স, কম্বিনেশন অফ সেলস এক্সেট্রা বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা কারশফস ল নিয়ে আলোচনা করব, কারশফের সূত্র। এখন কিছু কিছু ক্ষেত্রে তড়িৎ বর্তনী বেশ জটিল হয়, ঠিক আছে? অর্থাৎ তড়িৎ বর্তনীতে একাধিক রেজিস্ট্যান্সের সঙ্গে একাধিক সেল থাকতে পারে, তার একাধিক ব্রাঞ্চ থাকে, একাধিক নোড থাকে, একাধিক মেশ থাকে। তো সেখানে আমরা যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের এগেনস্টে ওহমের সূত্র প্রয়োগ করি, তাহলে অনেক ইকুয়েশন পাওয়া যায়, অনেকগুলো সমীকরণ সেখানে তৈরি হয় এবং সেই সমীকরণগুলোকে সলভ করে তোমার কারেন্টের ভ্যালু বা রেজিস্ট্যান্সের ভ্যালু বা কোনো দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স এক্সেট্রা বার করতে গেলে বেশ কঠিন হয়ে যায়, বিষয়টা অনেক জটিল হয়ে যায়। তো কারশফের সূত্র হচ্ছে ওহমের সূত্রেরই একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা বলতে পারো। কারশফের সূত্র কিন্তু কোনো নতুন তাত্ত্বিক সূত্র নয়। জটিল বর্তনীতে ওহমসের ল যখন আমরা অ্যাপ্লাই করতে গিয়ে অনেকগুলো ইকুয়েশন তৈরি হয়ে যায় এবং সেই ইকুয়েশনগুলো সলভ করতে গিয়ে যখন জটিলতা বৃদ্ধি পায়, তখন সেই বর্তনীতেই আমরা কি করি না, তো কারশফের ল অ্যাপ্লাই করি। এবং কারশফের ল অ্যাপ্লাই করে খুব সহজেই আমরা ইকুয়েশনগুলো সলভ করতে পারি, ঠিক আছে? অল্প সংখ্যক ইকুয়েশন আসে এবং ইকুয়েশনগুলো সলভ করে আমাদের যে কারেন্টের ভ্যালু বা তোমার রেজিস্ট্যান্সের ভ্যালু বা কোনো দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, এগুলো আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে? তাহলে কারশফের সূত্র কিন্তু ওহম সূত্রের মতো কোনো ফান্ডামেন্টাল সূত্র নয়, ওহম সূত্রের একটা অ্যাপ্লিকেশন বলতে পারো, ঠিক আছে? সার্কিটে তার প্রয়োগ বলতে পারো। তো কারশফের দুটো সূত্র আমরা এখানে দেখব। কারশফের দুটো সূত্র হয়। এক নম্বর হচ্ছে কেসিএল, কারশফস কারেন্ট ল, আর দু নম্বর হচ্ছে কেভিএল, কারশফস ভোল্টেজ ল। কারশফস কারেন্ট লকে কারশফের প্রথম সূত্র বলা হয়, আর কারশফস ভোল্টেজ লকে কারশফের দ্বিতীয় সূত্র বলা হয়। তাহলে প্রথমে আমরা কেসিএল নিয়ে আলোচনা করি, কারশফস কারেন্ট ল, কেসিএল। ওকে, তো এখন কোনো নোডে মানে কোনো জাংশন পয়েন্টে যদি একাধিক তড়িৎ প্রবাহ এসে উপস্থিত হয় বা একাধিক তড়িৎ প্রবাহ সেখান থেকে বেরিয়ে যায়, যেমন এটা একটা ধরো জাংশন পয়েন্ট এ, এখানে I1 কারেন্ট ঢুকছে, I2 কারেন্ট বেরিয়ে যাচ্ছে, আবার মনে করো I3 কারেন্ট সেখানে ঢুকছে, আবার I4 কারেন্ট মনে করো বেরিয়ে যাচ্ছে, আবার I5 কারেন্ট মনে করো ঢুকছে। কেসিএলে বলা হচ্ছে বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে মিলিত তড়িৎ প্রবাহগুলির বীজগাণিতিক সমষ্টি শূন্য হয়, ঠিক আছে? বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে, সংযোগ বিন্দু বলতে কি বোঝাচ্ছে না, তো যেখানে একাধিক পরিবাহী এসে মিলিত হয়েছে, এরূপ কোনো সংযোগ বিন্দুতে তড়িৎ প্রবাহের বীজগাণিতিক সমষ্টি, বীজগাণিতিক সমষ্টি বলতে কি বোঝায় না, তো তড়িৎ প্রবাহের প্লাস মাইনাস সাইন সহ যে যোগফল, ঠিক আছে? সাইন সহ যোগফলকে আমরা বলি কি না, তো বীজগাণিতিক সমষ্টি। তাহলে এই বীজগাণিতিক সমষ্টি কি হবে না, তো শূন্য হবে। বোঝা গেল? অর্থাৎ এখানে ইনওয়ার্ড কারেন্টকে যদি আমরা প্লাস বলি, কারেন্টকে যদি আমরা প্লাস সাইন দিই, আর আউটওয়ার্ড কারেন্টকে যদি আমরা মাইনাস সাইন দিই, তাহলে এখানে I1 কি হবে না, তো প্লাস, তাহলে প্লাস I1 প্লাস I2 কি, I2 বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা আউটওয়ার্ড কারেন্ট। আউটওয়ার্ড কারেন্টকে আমরা কি দিয়ে লিখবো, মাইনাস সাইন দেবো, তাহলে মাইনাস I2। I3 কি ঢুকছে, তাহলে প্লাস অফ প্লাস I3 প্লাস I4 কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাহলে মাইনাস I4 প্লাস I5 কি হচ্ছে, ঢুকছে, তাহলে প্লাস I5 ইজিক্যাল টু কত হবে না, তো শূন্য হবে, ঠিক আছে?
I1 minus I2 plus I3 minus I4 plus I5 is equal to 0, or আমরা লিখতে পারি কি summation of I is equal to 0। ঠিক আছে, এটাই হচ্ছে কি কারশফস কারেন্ট ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম। কারশফস কারেন্ট ল অ্যাকচুয়ালি কনজারভেশন অফ চার্জ অর্থাৎ আধানের সংরক্ষণ নীতিকেই প্রকাশ করে। ঠিক আছে, আমরা ধরো এই ইকুয়েশনটা থেকে একটু প্রসিড করছি। আমরা লিখি এখানে কি ছিল ইকুয়েশনটায়, I1 মাইনাস I2 প্লাস I3 মাইনাস I4 প্লাস I5। তাহলে I1 মাইনাস I2 প্লাস I3 মাইনাস I4 প্লাস I5 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন তোমরা জানো যে I হচ্ছে কি না তো Q বাই টি, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা লিখতেই পারি কি না তো I মানে এখানে স্মল I ইজ ইকুয়াল টু আমরা Q মানে হচ্ছে স্মল q ধরলাম, আর T মানে T, দেয়ারফর Q ইজ ইকুয়াল টু লিখতে পারি কি না তো I ইন্টু টি। ওকে, তাহলে ইকুয়েশনে দুই দিকেই আমরা যদি টি দিয়ে গুণ করে দিই তাহলে আমরা লিখব কি না তো I1t মাইনাস I2t প্লাস I3t মাইনাস I4t প্লাস I5t ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে I1t মানে কি Q, তাই না? I ইন্টু টি এর গুণফল কি হয় না তো আধানকে প্রকাশ করে। তাহলে আমরা লিখতে পারি এটা Q1 মাইনাস Q2 প্লাস Q3 মাইনাস Q4 প্লাস Q5 ইজ ইকুয়াল টু 0, or প্লাসগুলোকে একদিকে রাখি, Q1 প্লাস Q3 প্লাস Q5 ইজ ইকুয়াল টু Q2, এটা এদিকে নিয়ে গেলাম প্লাস হয়ে গেল, আর Q4 কে এদিকে নিয়ে গেলাম প্লাস Q4। তাহলে দেখো এখানে কি না তো Q1 Q2 Q3 কি না তো টি সময়ে যে পরিমাণ আধান এই নোডে ঢুকেছে, এই জাংশনে ঢুকেছে, আর Q2 আর Q4 মানে কি Q2 আর Q4 মানে হচ্ছে যে এই টি সময়ে কতটা আধান এখান থেকে বেরিয়ে গেছে। ওকে, বুঝতে বললাম? তাহলে কেসিএল থেকে আমরা দেখতে পাচ্ছি যে নির্দিষ্ট সময়ের ব্যবধানে যে পরিমাণ আধান জাংশনে যায় ওই সময়ের ব্যবধানেই ঠিক একই পরিমাণ আধান জাংশন থেকে বেরিয়ে যায়। ওকে, অর্থাৎ এখানে আধানের কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না, অর্থাৎ আধান সংরক্ষিত থাকে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি কারশফস কারেন্ট ল অর্থাৎ কেসিএল কি নির্দেশ করে না তো তড়িৎ আধানের সংরক্ষণ নির্দেশ করে, কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জকে সে নির্দেশ করে। কেভিএল কারশফস ভোল্টেজ ল। কারশফস ভোল্টেজ লয়ে বলা হচ্ছে তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে প্রতিটি রোধ ও সংশ্লিষ্ট প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ও ওই লুপের তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সমান হয়। ওকে, কি বলা হলো না তো বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে, বদ্ধ লুপ মানে মেশ, ধরো এই একটা বর্তনী, এই বর্তনীতে কটা মেশ আছে দেখে নিই আমরা। এইটা একটা বদ্ধ লুপ, এটা একটা মেশ, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর কি এইটা হলো আর একটা মেশ, আর একটা বদ্ধ লুপ, এই যে, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে এইটা আর একটা মেশ বা বদ্ধ লুপ, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোট 3টে মেশ আছে বা 3টে বদ্ধ লুপ আছে। তো কারশফস ভোল্টেজ লয়ে বলা হচ্ছে যে তড়িৎ বর্তনীর যে কোনো বদ্ধ লুপের ক্ষেত্রে, মানে আমরা ধরলাম এই একটা বদ্ধ লুপ, এই বদ্ধ লুপের ক্ষেত্রে কি না তো প্রত্যেকটা রোধ ও সংশ্লিষ্ট প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি। তাহলে এই রোধের মধ্যে দিয়ে প্রবাহ কত গেছে I1,
তাহলে এই রোধ ও তার মধ্যে দিয়ে সংশ্লিষ্ট প্রবাহের গুণফল মানে I1R1। ওকে, এই রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে? I2। তাহলে এই রোধ ও তার মধ্যে দিয়ে সংশ্লিষ্ট প্রবাহের গুণফল মানে কত? I2R2। ঠিক আছে, এদের বীজগাণিতিক সমষ্টি মানে কি? এদের সাইন সহ যোগফল কার সঙ্গে সমান হবে? না তো এই লুপে যে তড়িৎচালক বল দুটো আছে তাদের বীজগাণিতিক সমষ্টির সঙ্গে সমান হবে। ওকে, তাহলে বীজগাণিতিক সমষ্টি মানে সাইন সহ মানে প্লাস মাইনাস ধরে করতে হবে। তাহলে আমাদের এখানে একটা কনভেনশন তৈরি করতে হবে, যে কনভেনশনটা আমরা ফলো করে চলবো। আমরা এখানে কনভেনশন করছি যে যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় আইআর অর ই, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল ড্রপ অর ই মানে তড়িৎচালক বল, এরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে আমরা তাকে বলবো পজিটিভ, আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে তাকে আমরা বলবো কি নেগেটিভ। ঠিক আছে, আমরা কনভেনশন উল্টাতেও পারতাম। ঠিক আছে, উল্টো দিক করেও আমরা, অর্থাৎ ক্লকওয়াইজকে আমি পজিটিভ বলতে পারতাম আর অ্যান্টি ক্লকওয়াইজকে আমি নেগেটিভ বলতে পারতাম, এটা আমাদের চয়েস। ঠিক আছে, তো আমরা এখন চয়েস করছি যে অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ ধরবো আর ক্লকওয়াইজ হলে নেগেটিভ ধরবো। ওকে, তাহলে দেখো এখানে I1R1 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আমাদের I1। তাহলে I1R1 মানে কি হচ্ছে? এই কারেন্টটা কি হচ্ছে? এই লুপে ক্লকওয়াইজ ফ্লো করছে। দেখো হাত কোন দিকে ঘুরছে? এরকম করে ঘুরছে, তাই না? I1R1 এর ক্ষেত্রে এটা কি? ক্লকওয়াইজ। তাহলে আমরা লিখব যে I1R1 এটা হলো কি নেগেটিভ, কারণ কি ক্লকওয়াইজ মানে নেগেটিভ। ওকে, আমরা ধরেছি। আর I2R2 এর মধ্যে যে কারেন্ট কত যাচ্ছে? I2। তাহলে I2R2 মানে কি? দেখো হাত কোন দিকে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এক্ষেত্রে কারেন্টটা কি হচ্ছে? এই লুপের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ, এই লুপের ক্ষেত্রে এটা কি হচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে I2R2 মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে কি এটা প্লাস ভ্যালু আমাদের কনভেনশন অনুযায়ী। তাহলে I2R2 এইটা হলো কি? না তো সাইন সহ যোগফল। ঠিক আছে, এটাই হচ্ছে বীজগাণিতিক সমষ্টি। ইজ ইকুয়াল টু কার সঙ্গে সমান হবে? না তো তড়িৎচালক বলের বীজগাণিতিক সমষ্টির সঙ্গে সমান হবে। E1 এর এইটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, বড় দাগটা সবসময় পজিটিভ হয়। তাহলে E1 সার্কিটে কোন দিকে পোটেনশিয়াল দিচ্ছে? এই দিকে দিচ্ছে, তাই না? পজিটিভ প্রান্তটা এই দিকে আছে বলে সে এই দিকে কারেন্টকে ফ্লো করানোর চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে E1 এই সার্কিটে যে পটেনশিয়ালের অভিমুখ তার সেটা হচ্ছে কি? না তো অ্যান্টি ক্লকওয়াইজ। দেখো হাত কিভাবে ঘুরছে আমার? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। ওকে, তাহলে E1 এক্ষেত্রে পজিটিভ, তাহলে প্লাস E1 প্লাস E2 কোন দিকে দেখো দিচ্ছে পটেনশিয়ালের তার অভিমুখ কোন দিকে? এই দিকে, তাই না? E2 কারেন্টের ফ্লো ঘটাতে চাই এই দিকে। তাহলে E2 এর অভিমুখ যদি এই দিকে হয় তাহলে আমার হাত কিভাবে ঘুরলো? ক্লকওয়াইজ ঘুরলো। তাহলে ক্লকওয়াইজ ঘোরা মানে কি? E2 নেগেটিভ, তাহলে মাইনাস E2। ওকে, বেশ। অর এটাকে আমরা লিখতেই পারি কি? সামেশন অফ IR ইজ ইকুয়াল টু সামেশন অফ E। এটাই হচ্ছে কারশফস ভোল্টেজ ল এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখন ই মানে EMF মানে তড়িৎচালক বল। তড়িৎচালক বল মানে কি বলেছিলাম? তড়িৎচালক বল মানে এনার্জি পার ইউনিট চার্জ। ওকে, সেলগুলোতে কি হয়? সেলগুলোতে তোমার অন্য কোনো শক্তি বা রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হয়। ওকে, তাহলে ইউনিট চার্জে যে পরিমাণ এনার্জি, কেমিক্যাল এনার্জি অর এনি কাইন্ড অফ এনার্জি যেটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে তাকে আমরা বলছি কি? না তো EMF। তাহলে এই সেলগুলোতে অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তর হচ্ছে, তাদের সমষ্টি। ঠিক আছে, কি পরিমাণ শক্তি উৎপাদন হলো তাদের সমষ্টি হচ্ছে সামেশন অফ E। আর IR মানে কি? IR মানে হচ্ছে I হচ্ছে কারেন্ট আর হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, অর্থাৎ এক্সটার্নাল রেজিস্ট্যান্সে অর্থাৎ বহির্রোধে কি পরিমাণ শক্তি খরচ হচ্ছে। IR মানে কি? শক্তি, তড়িৎ শক্তি কি পরিমাণ ব্যয় হচ্ছে। তাহলে সামেশন অফ IR মানে কি? মোট ব্যয়িত শক্তি, মোট ব্যয়িত তড়িৎ শক্তি। তাহলে এটা কি হলো? সামেশন অফ E মানে কি বললাম? মোট উৎপন্ন তড়িৎ শক্তি প্রতি একক আধানে। আর সামেশন অফ IR মানে কি বললাম? প্রতি একক আধানে
মোট ব্যয়িত শক্তি। তাহলে মোট উৎপন্ন শক্তি সমান কি হয়? মোট ব্যয়িত শক্তি। ঠিক আছে, তার মানে কারশফস ভোল্টেজ ল হচ্ছে কি না তো শক্তির সংরক্ষণ সূত্র একটি। ওকে, অর্থাৎ কেভিএল হচ্ছে কনজারভেশন অফ এনার্জিকে নির্দেশ করে। কেভিএল কনজারভেশন অফ এনার্জিকেই নির্দেশ করে। কারশফস ল রিলেটেড আর একটি বিষয় আমরা জেনে নিই, নোড ভোল্টেজ। ঠিক আছে, ধরো এটা একটা ব্রাঞ্চ সার্কিটের, এটা একটা ব্রাঞ্চ। এই ব্রাঞ্চে কি আছে না তো একটা সেল আছে 5 ভোল্টের আর একটা রেজিস্ট্যান্স আছে 10 ওহম। ঠিক আছে, তো এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, ধরো এদিক থেকে এদিকে কতটা কারেন্ট আই যাচ্ছে, তার মান আমরা নোড ভোল্টেজ অ্যানালিসিস করে বলতে পারি। নোড ভোল্টেজ অ্যানালিসিস মানে কি? আচ্ছা, এখানে একটা প্রশ্ন তোমাদের হতে পারে যে স্যার এটা তো নেগেটিভ, এটা পজিটিভ, কারেন্ট তো সাধারণত পজিটিভ থেকে নেগেটিভের দিকে ঢোকে, তাহলে এদিক দিয়ে কি করে কারেন্ট যায়, তাই না? আমি কি বলেছিলাম আগে না, তো একটা সার্কিটের ব্রাঞ্চ, একটা বড় সার্কিটের একটা অনেকগুলো মেশ আছে এরকম একটা সার্কিটের, এটা একটা ব্রাঞ্চ। সেখানে এই সেলটা ডিসচার্জিংয়ে না থেকে চার্জিংয়েও থাকতে পারে। চার্জিংয়ে থাকা মানে কি, সেলের উল্টো দিকে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ সেলটা চার্জ হচ্ছে। যখন সেলের ফরওয়ার্ডে কারেন্ট যাবে তখন সেলটা ডিসচার্জ হয়। অর্থাৎ কারেন্ট যদি এদিকে যেত, অর্থাৎ পজিটিভ থেকে কারেন্টটা বেরিয়ে যেত আর নেগেটিভ দিকে ঢুকতো, তাহলে আমরা কি বলতাম, সেলটা ডিসচার্জ হচ্ছে। আর যদি উল্টো হয়, অর্থাৎ কারেন্ট যদি আমরা দেখি পজিটিভের দিকে ঢুকছে আর নেগেটিভ থেকে বেরিয়ে যাচ্ছে, তার মানে কি সেলটা চার্জিংয়ে আছে। ঠিক আছে, সেলটা চার্জ হচ্ছে। বুঝতে পারলে তো? তাহলে কি বললাম না তো এরকম হতেই পারে, এটা একটা ব্রাঞ্চ, একটা বড় সার্কিটের ব্রাঞ্চ। আচ্ছা, একটু বোঝার সুবিধার জন্য আমি এরকম করে আরেকটা শাখা নাই এঁকেই দিতে পারি। ধরো এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা আরেকটা সেল আছে বড়, ধরো 15 ভোল্টের সেল আছে। ঠিক আছে, এরকম। তাহলে কারেন্ট এদিক থেকে এদিকে যাচ্ছে। ঠিক আছে, এই সেলটাকে কি করছে না তো চার্জ করছে, এই নিজের ডিসচার্জ হচ্ছে। তাহলে এই ব্রাঞ্চে কি হতে পারে না তো কারেন্ট সেলের অভিমুখের উল্টো দিকেও যেতে পারে, সেটাই আমরা দেখেছি। ঠিক আছে, তো এখন আমরা এই কারেন্টের ভ্যালুটা আমরা নোড ভোল্টেজ থেকে কিভাবে বার করতে পারি। দেখো, আমরা কি ধরে নিই, আমরা ধরে নিই যে কোনো একটা পয়েন্টের পোটেনশিয়ালকে 0, ধরো এই সি পয়েন্টের পোটেনশিয়াল 0 আর এ পয়েন্টের পোটেনশিয়াল ভি। ঠিক আছে, বুঝতে পারলে কি বললাম? যে কোনো একটা পয়েন্টের, যে কোনো একটা বিন্দুর, নোডের, হ্যাঁ, মেরুর, এটা মেরু বলতে পারো, সি একটা মেরু, তাহলে এই মেরুর ভোল্টেজ 0 ধরে নিলাম, আর একদম তার অপোজিটে যে মেরুটা আছে তার ভোল্টেজ আমরা ভি ধরলাম। তোমরা জানো যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় সেটা দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্সের উপর নির্ভর করে। দুই প্রান্তের পোটেনশিয়াল কত তার উপর নির্ভর করে না, বোঝা গেল? অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তার ভ্যালু কি না তো এদের পোটেনশিয়াল ডিফারেন্সের উপর নির্ভর করে। এদের পোটেনশিয়াল, অ্যাকচুয়াল পোটেনশিয়াল কত তার উপর নির্ভর করছে না। ধরো এর পোটেনশিয়াল 0, এর পোটেনশিয়াল 10, তাহলে যে কারেন্ট যাবে। এর পোটেনশিয়াল যদি 5 হয় তাহলে, আর এর পোটেনশিয়াল যদি 15 হয়, তাহলেও একই পরিমাণ কারেন্ট যাবে, কারণ আগের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স কত ছিল, 10 - 0 = 10। এখনো পোটেনশিয়াল ডিফারেন্স কত, 15 - 5 = 10। এর পোটেনশিয়াল যদি 30 হয়, এর পোটেনশিয়াল যদি 20 হয়, তাহলেও এর মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যাবে। বুঝতে পারলে তো? কারণ কি না তো এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা তার দুই প্রান্তের পোটেনশিয়ালের ডিফারেন্সের উপর নির্ভর করে, তাদের অ্যাকচুয়াল পোটেনশিয়ালের উপর নির্ভর করে না। কাজেই আমি সেই ডিফারেন্সটা মেনটেন করেই আমি বসাতেই পারি কি না তো যে কোনো একটা মেরুর পোটেনশিয়াল আমি ধরে নিলাম 0। ঠিক আছে, আর এর পোটেনশিয়াল ধরলাম কত, ভি। তাহলে এখানে একটা সেল লাগানো আছে, আমরা জানি যে সেলের দুই প্রান্তের পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে, সেলের যা এমএফ হবে তার সঙ্গে সমান হবে।
তাহলে এটা যদি ভি হয় তাহলে এটা প্লাসের দিকে আছে ভি, তার মানে এটা কি হবে না, তো ভি এর থেকে 5 কম হবে, তার মানে এর পোটেনশিয়াল হচ্ছে ভি -5। বুঝতে পারলে? একটা সেল এখানে থাকা মানে কি, দুই বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেলের যা এমএফ সেইটা তৈরি করা। বুঝতে পারলে তো? তাহলে এখানে এই সেলটা থাকার ফলে এই দিকে পোটেনশিয়াল যদি ভি হয়, তাহলে এই দিকে পোটেনশিয়াল কত হবে, ভি এর থেকে 5 কম। বোঝা গেল? যদি এদিকে পোটেনশিয়াল যদি 5 হতো, এদিকে পোটেনশিয়াল কত হতো, 0। এদিকে পোটেনশিয়াল যদি 10 হতো, এদিকে পোটেনশিয়াল কত হতো, 5। এদের মধ্যে সবসময় পোটেনশিয়ালের ডিফারেন্সটা কত হবে না, তো 5 হবে। বুঝতে পারলে? এদিকটা বেশি হবে, এদিকটা কম হবে, কারণ এটা একটু মাইনাস বলে। তাহলে এটা যদি ভি হয় তাহলে এটা কত হচ্ছে, ভি -5, আর এটা কত ধরা হয়েছে, সি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে বিসির মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি বিসি ইজিক্যাল টু কি বলতে পারি, ভিবি মাইনাস ভিসি ইজিক্যাল টু ভিবি মানে কত বলো, ভি -5 মাইনাস 0। ওকে, ইজিক্যাল টু কত হচ্ছে তাহলে, ভি -5। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে, যদি আই মনে করি তাহলে আমরা লিখতেই পারি ভি ইজিক্যাল টু আই, আর ফর্মুলা অনুযায়ী আই ইজিক্যাল টু এক্ষেত্রে ভি বিসি বাই আমার হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। ওকে, তাহলে ভি বিসির ভ্যালু কত পেয়েছিলাম, ভি -5 বাই 10। দেয়ারফর আমরা লিখতেই পারি আই ইজিক্যাল টু ভি -5 বাই 10। বুঝতে পারলে? এইভাবে আমরা নোড ভোল্টেজও অ্যানালিসিস করতে পারি বিভিন্ন সার্কিটে, বিভিন্ন ব্রাঞ্চে। আমরা এখন একটা প্রবলেম সলভ করব। প্রবলেম সলভের মাধ্যমে আমরা বুঝে নেব কারশফস ল কিভাবে অ্যাপ্লাই করতে হয় সার্কিটে, অর্থাৎ কারশফস কারেন্ট ল এবং কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করে সার্কিটকে কিভাবে অ্যানালিসিস করতে হয় সেটা আমরা একটু বুঝে নেব, এবং সেই সঙ্গে নোড ভোল্টেজ অ্যানালিসিসটাও এখানে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো প্রবলেমটা হচ্ছে ইউজিং কারশফস রুল ডিটারমাইন দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স আর ইন দ্য সার্কিট so that no current flows through the 4 ohm resistance. Also find the potential difference between the points A and D. ওকে, তাহলে কি বলা হলো, ইউজিং কারশফস রুল, কারশফস রুল ব্যবহার করে ডিটারমাইন দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স আর ইন দ্য সার্কিট। এই যে আননোন রেজিস্ট্যান্স আর আছে, অজানা রোধ আর আছে সার্কিটে, সেই অজানা রোধ আর এর মান আমাদের নির্ণয় করতে হবে। so that no current flows through the 4 ohm resistance, যেখানে 4 ohm রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, অর্থাৎ এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। অলসো ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্টস এ অ্যান্ড ডি, এবং এ এবং ডি বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত সেটাও আমাদের বার করতে হবে। ঠিক আছে, মনে করি সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে এখানে আইটা এখানে এসে দুভাগে ভাগ হয়ে গেল, একটা এদিকে I1 আর এদিকে মনে করলাম I2। ঠিক আছে, তাহলে I2 এদিক দিয়ে ফ্লো করলো, করে এখানে I2 এলো, I1 এদিক দিয়ে ফ্লো করে এখানে I1 এলো, I1 I2 মিলে আবার I রূপে এদিক দিয়ে গেল। ঠিক আছে, তাহলে I কারেন্টটা এখানে দুটো ভাগে ভাগ হয়েছে। ঠিক আছে, এই পয়েন্টে। ওকে, তাহলে আমরা ই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করি, কারশফস কারেন্ট ল। অ্যাপ্লাইং কারশফস কারেন্ট ল অ্যাট ই, কি দেখছি আমরা এখানে, সামেশন অফ আই ইজিক্যাল টু 0। ওকে, তাহলে ইনওয়ার্ড কারেন্টগুলোকে আমরা কি ধরি, পজিটিভ, আর আউটওয়ার্ড কারেন্টগুলোকে আমরা নেগেটিভ ধরি। ঠিক আছে, আই প্লাস মাইনাস I1 প্লাস মাইনাস I2 ইজিক্যাল টু 0। ওকে, or I ইজিক্যাল টু I1 প্লাস I2। ঠিক আছে, সিন্স দেখো কোশ্চেনে বলা আছে কি না, তো 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না।
ঠিক আছে, তাহলে i1 এর ভ্যালু কত হবে, 0 হবে। তাহলে সিন্স i1 ইকুয়াল টু 0, দেয়ারফর i2 ইজ ইকুয়াল টু i। ওকে, তাহলে যেখানে i2 আছে সেটা কি না, তো অ্যাকচুয়ালি এর ভ্যালু কত, i। তাহলে আমরা তার পাশে লিখে রাখি i2 মানে i2 মিনস i2 মানে i। এখন এ এফ ই বি এ, এই যে মেশটা তৈরি হয়েছে, এই যে লুপটা তৈরি হয়েছে বা এই যে জালিকাটা তৈরি হয়েছে, যে নামেই বলো না কেন, এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাইং কেভিএল ইন দ্য মেশ এ এফ ই বি এ, কি লিখলাম, অ্যাপ্লাইং কেভিএল ইন দ্য মেশ এ এফ ই বি এ। এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করে কি পাই না, তো কেভিএল এর ফর্মুলা কি না, তো সামেশন অফ আই আর ইজিক্যাল টু সামেশন অফ ই। তাহলে ওই মেশটাই আমরা একটু দেখে নিই যে এ এফ ই বি এ, এই মেশে কটা রেজিস্ট্যান্স আছে, একটা, দুটো, তিনটে রেজিস্ট্যান্স আছে। ঠিক আছে, আর কটা সেল আছে, একটা, দুটো, এই দুটো সেল রয়েছে। তাহলে আমরা সামেশন অফ আই আর এইটা আগে আমরা দেখব। সামেশন অফ আই আর মানে হচ্ছে আই ইন্টু আর এর যে বীজগাণিতিক যোগফল, সেই যোগফলটা। তাহলে এই সার্কিটে, এই ব্রাঞ্চে আই ভ্যালু কত, আই, আর এর ভ্যালু কত, 1। ওকে, তাহলে এখানে আই আর বলতে কি বোঝাবে, 1 ইন্টু আই। ঠিক আছে, এর ডিরেকশনটা কোন দিকে হবে, দেখো এখানে কারেন্টটা ওপর দিকে যাচ্ছে, তার মানে যদি আমি এখানে হাতকে ঘোরাই তাহলে হাতটা কিভাবে ঘুরছে না, তো ক্লকওয়াইজ ঘুরছে। কাছাকাছি এই আই আর কি হবে, নেগেটিভ সাইন পাবে। ঠিক আছে, ক্লকওয়াইজ হলেই আমরা কি বলেছি, নেগেটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমরা কি ধরেছি, পজিটিভ। তাহলে এক্ষেত্রে আই আর মানে 1 ইন্টু আই, এটা সাইন হবে নেগেটিভ। তাহলে আমরা লিখি এখানে যে আই আর মানে এখানে আই মানে আই, আর মানে 1, এই ভ্যালুটা হচ্ছে কি নেগেটিভ। তাহলে মাইনাস আই ইন্টু 1 প্লাস এই রেজিস্ট্যান্সে দেখো আই কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তাই না। তাহলে এখানে আই আর এর ডিরেকশনটা কি হবে, এটাও ক্লকওয়াইজই হবে। ঠিক আছে, কারণ কারেন্ট এদিকে যাচ্ছে, এটাও ক্লকওয়াইজ হবে। ক্লকওয়াইজ হলে কি হবে, সাইন কি হবে, মাইনাস। তাহলে এখানে আই মানে হচ্ছে আই, আর মানে হচ্ছে 1, এটার সাইনও মাইনাস। ঠিক আছে, তাহলে সামেশন অফ আই আর মানে আমরা এই দুটো লিখলাম, ইজিক্যাল টু সামেশন অফ ই। দেখি এই লুপে 9 ভোল্টের যে সেলটা রয়েছে, সে কোন দিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করছে, ক্লকওয়াইজ কারেন্ট পাঠানোর চেষ্টা করছে। তাহলে এটা 9 ভোল্টটা কি না, তো মাইনাস সাইন পাবে। তাহলে আমরা লিখব এখানে -9 প্লাস 6 ভোল্টের সেলটা কি করছে, 6 ভোল্টের সেলটা একে অ্যান্টি ক্লকওয়াইজ পাঠানোর চেষ্টা করছে কারেন্টকে, তাই না। তাহলে এটা কিভাবে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা মানে পজিটিভ সাইন পাওয়া। তাহলে 6 ভোল্টটাকে আমরা কি লিখবো, +6, বোঝা গেল। অর -2i is equal to -3, or i is equal to 3/2। ঠিক আছে, তাহলে আমরা i এর ভ্যালু কত পাচ্ছি, 3/2। therefore i is equal to 3/2 অ্যাম্পিয়ার। আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। ঠিক আছে, আর একটা মেশে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। আর একটা মেশ বলতে আমরা এই বড় মেশটার কথা ভাবছি, এ এফ ডি সি এ। ঠিক আছে, কি বললাম, এ এফ ডি সি এ, এই টোটাল এই যে বড় জালিকাটা রয়েছে, এই মেশে আমরা কেভিএল অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে লিখে ফেলি, অ্যাপ্লাইং কেভিএল ইন দ্য মেশ এ এফ ডি সি এ, সামেশন অফ আই আর ইকুয়াল টু সামেশন অফ ই। তাহলে এখানে আমরা দেখে নিই সামেশন অফ আই আর বলতে কোনগুলোকে নেব। দেখো এই বড় মেশটায় রেজিস্ট্যান্স কটা আছে, 1 2 3, আর নেই, 3টে রেজিস্ট্যান্স আছে। সেল কটা আছে, 1 2, দুটো সেল আছে। ঠিক আছে, তখন আর এটা বাদ, এটা তো নিচ্ছে না, এটা মেশের
মধ্যে থাকছে না। আমাদের এখন মেশ বলতে কোনটা, এই বড় মেশটা, বোঝা গেল? বেশ, তাহলে সামেশন অফ আইআর, তাহলে এখানে কারেন্ট কোন দিকে যাচ্ছে না, তো উপর দিকে যাচ্ছে। তাহলে এখানে আই মানে আই, আর মানে হচ্ছে 1, তাহলে আই আর মানে 1i, এই সাইনটা কোন দিকে হবে দেখো, এদিকে হাত কিভাবে ঘুরছে, আবার ক্লকওয়াইজ ঘুরছে, তাই না? তাহলে এই সাইনটা অবশ্যই নেগেটিভ হবে। তাহলে আমরা লিখছি যে সামেশন অফ আইআর এর ক্ষেত্রে অর i ইন্টু 1, এই ভ্যালুটা নেগেটিভ, মাইনাস দিয়ে রাখলাম প্লাস। ঠিক আছে, উপরের রেজিস্ট্যান্সে দেখো এখানে আই কোন দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আই আর মানে হচ্ছে আই ইন্টু 1 এগেন। ঠিক আছে, এর সাইনটা কি হবে দেখো, এটাও ক্লকওয়াইজ, তাই না? এখানে আই আরটাও কিভাবে ঘুরছে না, তো ক্লকওয়াইজ ঘুরছে, বুঝতে পারলে? তাহলে একটাও ক্লকওয়াইজ হওয়ার জন্য এখানে সাইনটা নেগেটিভ। তাহলে আমরা লিখছি মাইনাস আই ইন্টু 1 প্লাস, আচ্ছা এই রেজিস্ট্যান্সে আর এর মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে এদিক থেকে এদিকে যাওয়া মানে এই গোটা মেশের ক্ষেত্রে আইআর এর অভিমুখটা কি হবে, আইআর এর অভিমুখটা দেখো ক্লকওয়াইজ হচ্ছে, বুঝতে পারছো? আই এদিকে যাচ্ছে, আর হচ্ছে আর, তাহলে আই আর মানে কি, আই ইন্টু আর। তাহলে এর সাইনটা কি হবে, সাইনটা আইআর কোন দিকে হচ্ছে, পোটেনশিয়াল ড্রপটা কোন দিকে হচ্ছে, এই দিকে হচ্ছে। তাহলে এই দিক বরাবর আমাকে কি করতে হবে, পেনটা ঘোরাতে হবে। এই দিক বরাবর পেনটা ঘোরানো মানে পেনটা কিভাবে ঘুরছে, ক্লকওয়াইজ ঘুরছে। তো ক্লকওয়াইজ ঘুরলেই আমরা কি ধরেছি, মাইনাস হবে। তাহলে আমরা এখানে লিখলাম মাইনাস আই ইন্টু আর, ওকে, ইজিক্যাল টু সামেশন অফ ই। তাহলে এখানে সেল কটা আছে, 9 ভোল্ট একটা সেল আছে, সে কোন দিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করছে, ক্লকওয়াইজ, কাজে 9 নেগেটিভ, তাহলে মাইনাস 9 প্লাস আর কি সেল আছে এই মেসে আর সেল আছে 3 ভোল্ট, 3 ভোল্ট একটা সেল আছে, সে কোন দিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করছে, অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে এর সাইন হবে কি, পজিটিভ। তাহলে আমরা এখানে লিখলাম প্লাস 3, ওকে, or minus 2i minus ir equal to minus 6, ঠিক আছে, or মাইনাস গুলো সব প্লাস করে দাও, তাহলে প্লাস 2i প্লাস ir equal to 6, or আয়ের ভ্যালু বসিয়ে দাও। তুমি এখানে আয়ের ভ্যালু পেয়েছো কত না, তো 3/2 প্লাস 3/2 ইন্টু আর ইকুয়াল টু 6, ঠিক আছে, অর 3/2 ইন্টু আর ইকুয়াল টু 6 মাইনাস, এখানে 2 কেটে যাচ্ছে, 3 এদিকে গেলে মাইনাস হচ্ছে -3, ঠিক আছে, অর আমরা কি বলতে পারি, আর ইজিক্যাল টু 3 ইন্টু 2/3 ইজিক্যাল টু 2, দেয়ারফর আর ইকুয়াল টু 2 ওহম। ওকে, তাহলে যে আননোন রেজিস্ট্যান্স আর এর মানটা আমাদের বার করতে হতো সেটা আমরা বার করলাম। এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দেখো। এবার আমাদের কি বার করতে হবে, এ ও ডি বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে নোড ভোল্টেজ অ্যানালাইসিস করব, ঠিক আছে, কোন ব্রাঞ্চের ওপর, এ এফ ই ডি, এই ব্রাঞ্চের ওপর আমরা নোড ভোল্টেজ অ্যানালিসিস করছি, ঠিক আছে। তাহলে আমরা লিখে ফেলি যে মনে করি এ বিন্দুর পোটেনশিয়াল ভিএ এবং ভি বিন্দুর পোটেনশিয়াল ভিডি। সে পোটেনশিয়াল অফ এ ইজ ভিএ অ্যান্ড ডি ইজ ভিডি, ঠিক আছে, মানে এ বিন্দুর পোটেনশিয়াল আমরা ভিএ ধরলাম অ্যান্ড ডি বিন্দুর পোটেনশিয়াল আমরা ভিডি ধরলাম, ঠিক আছে। তাহলে এই যে ব্রাঞ্চ হলো আমাদের, এই ব্রাঞ্চে এ এফ ই ডি, এই ব্রাঞ্চে আমরা নোড ভোল্টেজ অ্যানালিসিস করছি, ঠিক আছে। তাহলে দেখো যে তোমার এর পোটেনশিয়াল কত ধরেছি, ভিএ, ঠিক আছে,
দেখো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে। ওকে, তাহলে এফ বিন্দুর পোটেনশিয়াল এর থেকে কম, তাই না? কারণ কারেন্ট হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যাবে। আর এই রেজিস্ট্যান্সটা কতটা পোটেনশিয়াল ড্রপ করেছে, আই ইন্টু আর। এ কতটা পোটেনশিয়াল ড্রপ করে রেখেছে, আই ইন্টু আর, মানে এখানে 1। ওকে, তাহলে এফ বিন্দুর পোটেনশিয়াল কত হবে, এতটুকু কম হবে, কারণ এতটুকু পোটেনশিয়াল এখানে ড্রপড হয়ে গেছে। ওকে, তাহলে এফ বিন্দুর পোটেনশিয়াল হবে, আমরা লিখি দেয়ারফর ভি এফ, আমরা লিখি যে দেয়ারফর ভি এফ ইজ ইকুয়াল টু কি হবে না, তো এখানে যা পোটেনশিয়াল তার থেকে আই আর কম, তার মানে ভি এ মাইনাস আই ইন্টু 1। লিখলাম ভি এ মাইনাস আই ইন্টু 1 ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস আয়ের ভ্যালু কত পেয়েছো তোমরা, 3/2, তাই না? তাহলে 3/2 ইন্টু 1 মানে 3/2। ঠিক আছে, আবার দেখো এফ আর ই এর মধ্যে কারেন্ট কোন দিকে যাচ্ছে, এফ থেকে ই এর দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর পোটেনশিয়াল আমরা কি মনে করেছি না, তো ভি এফ। আর এর পোটেনশিয়াল যদি আমরা ভি ধরি, তাহলে অবভিয়াসলি ভি এফ বড় ভি থেকে, তাই না? তাহলে ভির পোটেনশিয়াল কত হবে, এখানে যেটুকু পোটেনশিয়াল ড্রপ হয়েছে সেই পোটেনশিয়ালটুকু বাদ দিলেই, এফ ভি এফ থেকে এই পোটেনশিয়ালটুকু বাদ দিলেই আমরা ভির পোটেনশিয়াল পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে পোটেনশিয়াল কত ড্রপ হয়েছে, আই ইন্টু আর মানে 1। ওকে, তাহলে আমরা ভি ইর পোটেনশিয়াল কত হবে, ভি সমান ভি এফ মাইনাস যেটুকু পোটেনশিয়াল ড্রপ হলো সেইটুকু। তাহলে লিখে ফেলি আমরা এখানে যে ভিই ইজ ইকুয়াল টু, আমরা কি লিখছি, ভি এফ মাইনাস আই ইন্টু আর, আই ইন্টু আর মানে আই ইন্টু 1। ওকে, তাহলে ভি এফ এর ভ্যালু কত ছিল, দেখো ভি এ মাইনাস 3/2 মাইনাস আই ইন্টু আর মানে আই এর ভ্যালু কত, 3/2 ইন্টু আর মানে 1। ওকে, তাহলে কি দাঁড়ালো আমাদের, ভি এ মাইনাস 3/2 মাইনাস 3/2 মানে 3/2 মানে 3। ঠিক আছে, এবার দেখো এ বিন্দুর ডি বিন্দুর পোটেনশিয়াল কত হবে। দেখো ই বিন্দুর পোটেনশিয়ালও যা, ডি বিন্দুর পোটেনশিয়ালও তাই হবে, কারণ কি এদের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তাই না? রেজিস্ট্যান্স না থাকলে কোনো পোটেনশিয়াল ড্রপ হয় না। তাহলে আমরা কি লিখবো, দেয়ারফর ভিডি ইজ ইকুয়াল টু, আমরা লিখি যে দেয়ারফর ভিডি ইজ ইকুয়াল টু ভিই। ওকে, ভি মানে কি না, তো ভি এ মাইনাস 3। ঠিক আছে, দেয়ারফর ভি এ মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা, 3। তাহলে কি এ ও ডি বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হলো কত না, তো 3। ঠিক আছে, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 বললাম। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে প্রবলেমে যে দুটো জিনিস জানতে চেয়েছিল, অর্থাৎ যে আননোন রেজিস্ট্যান্স আর এর ভ্যালু জানতে চেয়েছিল, সেটা আমরা বার করলাম। কিভাবে বার করলাম না, তো কারশফস কারেন্ট ল এবং ভোল্টেজ ল অ্যাপ্লাই করে আমরা এখানে আননোন রেজিস্ট্যান্সের মানটা আমরা বার করেছি। আর সার্কিটের দুটো নির্দিষ্ট বিন্দুর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমাদের জানতে চেয়েছিল এ এবং ডি বিন্দুর মধ্যে, সেটা আমরা নোড ভোল্টেজ অ্যানালিসিস করে আমরা সেটা বার করলাম এভাবে। ওকে, নেক্সট আমরা দুটি কোষের সমান্তরাল সমবায়ের তুল্য তড়িৎচালক বল নির্ণয় করব কারশফের সূত্র প্রয়োগ করে। ঠিক আছে, কারশফের সূত্রের আমরা একটা অ্যাপ্লিকেশন করছি। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কি বার করতে চলেছি না, তো দুটো আলাদা আলাদা তড়িৎচালক বল বিশিষ্ট কোষ যারা সমান্তরাল সমবায়ে যুক্ত, তাদের তুল্য তড়িৎচালক বল ইকুইভ্যালেন্ট ইএমএফ। ওকে, ইকুইভ্যালেন্ট ইএমএফ আমরা নির্ণয় করছি। ঠিক আছে, তাহলে দেখো যে এখানে যে দুটো সেল দেওয়া আছে তাদের ইএমএফ হচ্ছে U1 U2, তাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে R1 R2 কে আমরা বাইরে রিপ্রেজেন্ট করেছি। বেশ, এভাবে করা যায়, সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা বাইরে রিপ্রেজেন্ট করি এভাবে। আচ্ছা, এরা কিভাবে যুক্ত রয়েছে, সমান্তরাল সমবায়ে যুক্ত রয়েছে। আচ্ছা,
এক্সটার্নাল রেজিস্ট্যান্স এখানে আর যোগ করা হয়েছে, এটা হচ্ছে কি, এই কিটা যদি আমরা ক্লোজ করে দিই তাহলে সার্কিটে কারেন্ট ফ্লো করবে। বর্তনীতে মূল প্রবাহ হচ্ছে আইটা এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হবে, একটা উপরের ব্রাঞ্চে I1 যাবে বলে মনে করেছি আমরা, আর নিচের ব্রাঞ্চে I2 যাবে বলে মনে করেছি। ঠিক আছে, জাংশনের পয়েন্টগুলোর আমরা নাম দিয়ে দিয়েছি A B C D E F G H। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এ বিন্দুতে KCL অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এ বিন্দুতে KCL প্রয়োগ করে পাই। তাহলে এ বিন্দুতে KCL প্রয়োগ করে পাই। দেখো এ বিন্দুতে ইনওয়ার্ড কারেন্ট কারা রয়েছে, I1 I2। ঠিক আছে, ইনওয়ার্ড কারেন্ট মানে পজিটিভ আর আউটওয়ার্ড কারেন্ট মানে নেগেটিভ। তাহলে I1 I2 পজিটিভ, I হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা কি লিখব, সামেশন অফ I ইজ ইকুয়াল টু 0 অর মাইনাস I1 ইনওয়ার্ড মানে হচ্ছে পজিটিভ অবশ্যই, তাহলে I1টা পজিটিভ হবে, প্লাস I1 প্লাস I2 প্লাস I হচ্ছে এখানে নেগেটিভ আউটওয়ার্ড কারেন্ট, মাইনাস I ইকুয়াল টু 0। ওকে, অর আমরা লিখতে পারি I2 ইজ ইকুয়াল টু I মাইনাস I1। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। এবার আমরা এই বড় মেশটাই A B C D E F A, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই বড় মেশটাই আমরা KVL অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে A B C D E F A মেশে KVL প্রয়োগ করে A B C D E F A এই বদ্ধ লুপে KVL প্রয়োগ করে পাই সামেশন অফ IR ইজ ইকুয়াল টু সামেশন অফ E, তোমার KVL এর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা সামেশন অফ IRটা আমরা বার করব। দেখো এই যে বদ্ধ লুপ, এই বদ্ধ লুপে রেজিস্ট্যান্স কটা আছে, একটা R1 আর একটা হচ্ছে ক্যাপিটাল R। ঠিক আছে, এই বড় যে বদ্ধ লুপ, এই বদ্ধ লুপের কথা বলছি। তাহলে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে, I1। তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপ কত হলো, I1 R1। এর ডিরেকশন কোন দিকে হবে, দেখো I1 এর অভিমুখে যদি আমি পেনটা ঘোরাই তাহলে কিভাবে ঘুরছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ। কাজে IR এর সাইন কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমি কি বলেছি, পজিটিভ ধরবো। তাহলে এখানে I1 R1 এর সাইন হচ্ছে পজিটিভ। তাহলে আমরা এখানে লিখলাম I1 R1 প্লাস I1 R1 প্লাস এখানে দেখি আমরা এই আর এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I। তাহলে এখানে পোটেনশিয়াল ড্রপ কত, IR। ওকে, তাহলে এর ডিরেকশন কোন দিকে হচ্ছে, I এর অভিমুখে যদি আমি পেনটা ঘোরাই তাহলে কি হচ্ছে, এগেন আমার অ্যান্টি ক্লকওয়াইজ আমার ডিরেকশন পাওয়া যাচ্ছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে কি হবে, পজিটিভ হবে। তাহলে IR এক্ষেত্রে পজিটিভ। তাহলে আমরা লিখলাম প্লাস IR ইজ ইকুয়াল টু, দেখো এই যে বড় মেশটা নিয়েছিলাম, এই বড় মেশে একটাই আমাদের EMF রয়েছে, তাই না, একটাই সেল রয়েছে। তাহলে এই সেলের EMF কত, E1। এ কোন দিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করছে, দেখো এই দিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করছে, তাই না, কারণ এটা পজিটিভ। তাহলে এই দিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করা মানে এই দিক বরাবর যদি আমি হাতটা ঘোরাই তাহলে কিভাবে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে E1 এর অভিমুখ অ্যান্টি ক্লকওয়াইজ, মানে E1 এখানে পজিটিভ। তো দেয়ারফর E এর জায়গায় কি লিখবো আমরা, প্লাস E1। ওকে, তাহলে অর I1 R1 প্লাস IR ইকুয়াল টু E1। ঠিক আছে, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দিয়ে দেখলাম। একইভাবে আমরা A B C D G H A এই বদ্ধ লুপে আমরা KVL প্রয়োগ করব। ঠিক আছে, কি বললাম, A B C D G H A এই যে বদ্ধ লুপটা দেখছো, এই বদ্ধ লুপে আমরা KVL প্রয়োগ করছি। তাহলে লিখে ফেলি পাই। ঠিক আছে, তাহলে কি লিখলাম, A B C D G H A বদ্ধ লুপে KVL প্রয়োগ করে পাই। তাহলে দেখো যে এই যে বদ্ধ লুপটা আছে A B C D G H A, এই বদ্ধ লুপে আমার
রেজিস্ট্যান্স কটা আছে, রেজিস্ট্যান্স দুটো আছে, একটা হচ্ছে R2 আর একটা হচ্ছে ক্যাপিটাল আর, ঠিক আছে। আর সেল কটা আছে, সেল একটাই আছে, যার তড়িৎচালক বল হচ্ছে কত না তো E2। ওকে, তাহলে আমরা লিখে ফেলি কেভিএল এর যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা, সামেশন অফ আই আর ইকুয়াল টু সামেশন অফ ই। তাহলে সামেশন অফ আই আরটা প্রথমে আমরা বার করে নিই। দেখো এই R2 তে কারেন্ট কত যাচ্ছে, I2। ওকে, তাহলে R2 তে যদি I2 কারেন্ট যায়, তাহলে এখানে পটেনশিয়াল ড্রপ কত হচ্ছে, I2 R2। তাহলে এই I2 R2 ডিরেকশন কোন দিকে হবে, মানে তার সাইন কি হবে। দেখো আমি যদি I2 বরাবর হাতটাকে ঘোরাই, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে বলো, এক্ষেত্রে আমার হাত কিভাবে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, তাই না। I2 তো এদিকে যাচ্ছে, কাজেই এইটা কি হচ্ছে, এই লুপের ক্ষেত্রে এই ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে I2 R2 পজিটিভ সাইন পাবে। তাহলে আমরা লিখে ফেললাম I2 R2 হচ্ছে পজিটিভ, প্লাস এখানে দ্বিতীয় রেজিস্ট্যান্সে কারেন্ট কত, I, রেজিস্ট্যান্সের ভ্যালু কত, R, তাহলে পোটেনশিয়াল ড্রপ IR। তাহলে এর ডিরেকশন কোন দিকে হচ্ছে, এটাও দেখো অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না। তাহলে এই দিকে যদি আমি হাত ঘোরাই, I এর অভিমুখে যদি হাত ঘোরাই, তাহলে এই লুপে IR কিরকম ভাবে ফ্লো করছে, কি IR এর ডিরেকশন কত হচ্ছে না তো অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কাজে IR এর সাইন কি হবে, পজিটিভ। কাজে আমরা লিখতে পারি I ইন্টু ক্যাপিটাল R প্লাস ইজিক্যাল টু সামেশন অফ ই, একটাই সেল আছে এখানে E2, যার তড়িৎচালক বল, সে কোন দিকে কারেন্ট পাঠানোর চেষ্টা করছে, এও অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট পাঠানোর চেষ্টা করছে, কাজে E2 এর সাইন কি হবে না তো পজিটিভ। তাহলে ইজ ইকুয়াল টু প্লাস E2। ওকে, और I2 মানে কত, I মাইনাস I1। তাহলে I2 এর জায়গায় আমরা লিখে রাখলাম I মাইনাস I1 ইন্টু R2 প্লাস I ইন্টু R ইজ ইকুয়াল টু E2। ওকে, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 3 দিয়ে লিখলাম। এখন এই 2 নম্বর ইকুয়েশনকে R2 দিয়ে গুণ করে আর 3 নম্বর ইকুয়েশনকে R1 দিয়ে গুণ করে তাদেরকে যোগ করে পাই, ঠিক আছে। মানে 2 ইন্টু R2 প্লাস 3 ইন্টু R1 ইমপ্লাইজ। ওকে, নেক্সট পেজে আমরা লিখছি 2 ইন্টু R2 প্লাস 3 ইকুয়েশন 3 ইন্টু R1 ইমপ্লাইজ। তাহলে একে আমরা R2 দিয়ে গুণ করি, I1 R1 R2 প্লাস I R R2 প্লাস এটাকে আমরা R1 দিয়ে গুণ করি, তাহলে I মাইনাস I1 R2 R1 প্লাস I R R1 ইজ ইকুয়াল টু, এটাকে কত দিয়ে গুণ করেছি, R2, তাহলে E1 R2 প্লাস একে কত দিয়ে গুণ করেছি, R1 E2 R1। ওকে, और এটাকে একটু সিম্পলিফাই করি, আমরা এই ব্র্যাকেটটা তুলে দিই, I1 R1 R2 প্লাস I R R2 প্লাস I R2 R1 মাইনাস I1 R2 R1 প্লাস I R R1 is equal to E1 R2 প্লাস E2 R1। ওকে, দেখো এই মাইনাস I1 R2 R1 আর এই প্লাস I1 R1 R2 এরা কিন্তু একই, রাশিটা একই, এবং একটা প্লাস একটা মাইনাস, কাজেই এরা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। और বাকি যারা পড়ে থাকছে, তাহলে এই দুটো আমরা ক্যান্সেল আউট করে দেবো, বাকি যারা পড়ে থাকছে মানে এটা এটা আর এটা, তাই না, এই তিনটে রাশিতে দেখো I কমন যাচ্ছে, কাজে আমি I কে কমন নিয়ে রাখলাম। তাহলে এখানে কি হচ্ছে না তো R R2 প্লাস R2 R1 প্লাস R R1 is equal to E1 R2 plus E2 R1। ओके, और
আই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আই ইজ ইকুয়াল টু ওপরে E1R2 প্লাস E2R1 আর নিচে আমরা লিখব R1R2, এটাকে একটু আগে লিখলাম, প্লাস এখানে আর কমন নিয়ে লিখি, তাহলে ক্যাপিটাল আর বাইরে লিখলাম, R1 প্লাস R2, ওকে, और I इज इक्वल टू, আচ্ছা এই ক্যাপিটাল আর ইন্টু R1 প্লাস R2 যেটা আছে, এই ক্যাপিটাল আর কে সিঙ্গেলি রাখার জন্য আমরা উপর নিচে R1 প্লাস R2 দিয়ে আমরা ভাগ করে দিই, তাহলে উপরে কি হবে E1R2 প্লাস E2R1 বাই R1 প্লাস R2 বাই নিচে R1R2 বাই R1 প্লাস R2 প্লাস ক্যাপিটাল আর, और ফাইনালি আমরা I ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, উপরে E1R2 প্লাস E2R1 বাই R1 প্লাস R2 বাই ক্যাপিটাল আর প্লাস R1R2 বাই R1 প্লাস R2, ওকে, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 4 দিয়ে রাখছি, ঠিক আছে। এখন দেখো তোমরা ওহমের সার্কিটে যেখানে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ছিল আর একটা ইএমএফ ছিল, সেখানে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি পেয়েছিলাম, ইএমএফ এর ই ইজ ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর, যেখানে ক্যাপিটাল আর হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর স্মল আর হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর আই হচ্ছে মূল প্রবাহ, ঠিক আছে। তাহলে এখানে আই সমান কি লিখেছিলাম, ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমরা 5 নম্বর লিখে রাখি এবং এদের এই 5 ইকুয়েশন নম্বর 5 আর 4 কে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো ইকুয়েশন নম্বর 5 এ উপরটা কার রাশিমালা রয়েছে, ইএমএফ এর রাশিমালা রয়েছে, তাহলে ইকুয়েশন নম্বর 4 এ উপরের যে পার্টটা রয়েছে, উপরের যে রাশিটা রয়েছে, এটা কি, তাহলে অ্যাকচুয়ালি ইএমএফ, ঠিক আছে, তড়িৎচালক বল। কার তড়িৎচালক বল, ওই যে দুটো সেল ছিল যারা প্যারালাল কম্বিনেশনে যুক্ত ছিল, সেই দুটো সেলের তুল্য তড়িৎচালক বল হচ্ছে এইটা, ওকে। তাহলে আমরা লিখতে পারি অতএব ই ইকুই ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি অর্থাৎ তুল্য তড়িৎচালক বল ইজ ইকুয়াল টু লিখতে পারি E1R2 প্লাস E2R1 বাই R1 প্লাস R2, ঠিক আছে। আর দেখো যে ইকুয়েশন নাম্বার 5 এর নিচে কি আছে, টোটাল রেজিস্ট্যান্সটা, যার মধ্যে আরটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এই স্মল আরটা হচ্ছে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স। এখানেও দেখো এই আরটা ছিল এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এই পার্টটা হচ্ছে কি ওই যে সেল দুটো ছিল তাদের তুল্য তোমার অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে স্মল আর ইকুই ইজ ইকুয়াল টু আমরা কি বলবো, R1R2 বাই R1 প্লাস R2, ওকে। তাহলে আমরা কারশফস ল প্রয়োগ করে দুটো ভিন্ন মানের তড়িৎচালক বল বিশিষ্ট কোষ যারা সমান্তরাল সমবায়ে যুক্ত ছিল তাদের তুল্য তড়িৎচালক বল এবং তাদের তুল্য অভ্যন্তরীণ রোধ আমরা নির্ণয় করতে পারলাম।